দুলা ভাই, পানির নিচে কেউ দেখছে না, তুমি আমাকে তাড়াতাড়ি করো না। আপু দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। আরে আমি তো ওটা খুঁজেই পাচ্ছি না, কিভাবে করব। আর এই তো আমার পিছন দিকে এটা। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে যে গল্পটা নিয়ে হাজির হব সেটা শুনলে আপনাদের দাঁড়িয়ে যাবে। আর গল্পটা শেষ পর্যন্ত দেখুন। আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্য আমাদের ছেড়ে দিয়ে সাবস্ক্রাইব করবেন। আমার নাম রায়হান। মাত্র 8 মাস হলো আমার বিয়ে হয়েছে রূপার সঙ্গে। নতুন সংসার এখনো পুরোপুরি গুছিয়ে ওঠেনি, তবুও সুখের ঘ্রাণে ভরে আছে প্রতিটি দিন। তবে শ্বশুরবাড়িতে গেলেই আমি যেন অন্য এক জগতে চলে যাই। রূপার ছোট বোন নীলা, চঞ্চল আর দুষ্টু মেয়ে, সবসময় আমাকে খেপায়, কখনো ছোট বাচ্চার মতো আচরণ করে, আবার কখনো আচমকা এমন কিছু বলে বসে যা আমার বুক ধরফর করে তোলে। সেদিন বিকেলে প্রচণ্ড গরম পড়ছিল। শ্বশুরবাড়ির সবাই ঠিক করল পাশের বড় পুকুরে সবাই মিলে গোসল করবে। উঠানে হাসিঠাট্টা চলছিল, একে একে সবাই নামল পানিতে। রূপা ওর বান্ধবীদের নিয়ে ডান দিকের কোণে চলে গেল। আমি নামলাম একটু পরে, আর চোখ আটকে গেল নীলার দিকে। ও একা দাঁড়িয়ে চুল বেঁধে নামল, আর পুকুরের ঠান্ডা পানিতে ডুব দিয়ে মাথা তুলে দাঁড়াতেই ভিজে চুল গড়িয়ে পড়ল গাল বেয়ে। রোদে ঝিলমিল করছিল ফোঁটা ফোঁটা জল। আমি চুপচাপ তাকিয়েছিলাম। হঠাৎ নীলা টের পেয়ে হেসে বলল, দুলা ভাই, এভাবে তাকালে কিন্তু বুদ্ধি রাগ করবে। আমি লজ্জা পেয়ে অন্যদিকে তাকালাম, কিন্তু ওর গলায় লুকোনো টিজ আর চোখের ইশারা আমার বুক ধক করে তুলল। এরপর হঠাৎ নীলা দুষ্টামি শুরু করল। ছপাত ছপাত করে জল ছুঁড়ে মারল আমার দিকে। আমি অবাক হয়ে বললাম, এই কি করছো? নীলা খিলখিল করে হেসে বলল, গরম কমাচ্ছি। আমি এবার প্রতিশোধ নিতে জল ছিটালাম ওর দিকে। মুহূর্তের মধ্যেই শুরু হলো দুষ্টামি। চারপাশে সবাই ছিল, তবুও আমাদের জলকেলির ভেতরে একটা আলাদা উত্তেজনা জমছিল। নীলা হঠাৎ খুব কাছে চলে এলো। আমি আতকে উঠে বললাম, পাশে সরে দাঁড়াও, সবাই দেখবে। ও ফিসফিস করে বলল, তাহলে একটু লজ্জা পান। আমি তো শুধু খেলছি, কিন্তু সেই খেলার ভেতরে আমি অন্য কিছু খুঁজে পাচ্ছিলাম। ওর ভেজা চুল চোখের সামনে এসে পড়েছিল। আমি হাত বাড়িয়ে সেটাকে সরিয়ে দিলাম। আমার আঙুল ছুঁয়ে যেতেই নীলা কেঁপে উঠল, তারপর থেমে থেমে বলল, দুলাভাই, আপনি আমাকে এভাবে কি বাকিটুকু শেষ করল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল। আমি তখন বুঝলাম আমার বুকের ভেতরে জমে থাকা টানাপোড়েন শুধু আমার একার নয়, নীলার ভেতরেও কিছু জন্ম নিচ্ছে। আমরা দুজনেই চুপ হয়ে গেলাম। চারপাশের হাসাহাসি শব্দ মিলিয়ে গিয়ে যেন শুধু আমাদের নিঃশ্বাস শোনা যাচ্ছিল। ঠিক তখনই রূপা ডেকে উঠল, রায়হান, উঠবে না? কতক্ষণ লাগছে? আমি আতকে উঠে সরে গেলাম। নীলা থেমে থাকল, তারপর খুব আস্তে ফিসফিস করে বলল, একদিন শুধু তুমি আর আমি এই পুকুরে নামবো। আমি কিছু বললাম না, কিন্তু মনে হলো আমার বুক কেঁপে উঠছে। রাতে ঘুমাতে গিয়ে চোখ বন্ধ করলেও সেই মুহূর্ত মাথা থেকে সরল না। মনে হচ্ছিল নীলার ভেজা মুখ, সেই চাপা দৃষ্টি, আর ফিসফিস করা কথাগুলো আবার আবার আমার কানে বাজছে। আমি যতই তা ভুলতে চাইছিলাম, ততই যেন গভীর এক অদ্ভুত টানে ডুবে যাচ্ছিলাম। সেই দিনের ঘটনার পর থেকে আমার মন অদ্ভুত অশান্তিতে ভরে উঠল। নীলার চোখে ভাসা সেই রহস্যময় দৃষ্টি আর ফিসফিস করে বলা কথা আমাকে ঘুমাতে দিচ্ছিল না। আমি যতই সেটা ভুলতে চাইছিলাম, ততই যেন মনে হচ্ছিল কিছু একটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওর দিকে। এটা পরের দিন দুপুরে সবাই ঘুমিয়ে পড়েছিল। গ্রামের বাড়িতে দুপুরের সময়টা খুব শান্ত থাকে, চারপাশে শুধু পাখির ডাক আর হাওয়া বইতে থাকে। আমি উঠোনে বসে বই পড়ছিলাম। হঠাৎ দেখি নীলা এসে দাঁড়াল সামনে। ওর ভিজে চুলে তখনও গায়ের সাবানের ঘ্রাণ লেগে আছে। আমি অবাক হয়ে বললাম, এই সময় গোসল করলে? নীলা হেসে বলল, গরম লাগছিল তাই নেমে পড়লাম। তবে একা নামতে ভালো লাগছিল না। আমি কিছু বলার আগেই ও ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এল। চোখে মুখে দুষ্টামি মিশে থাকা সেই চাহনির ভেতরে অদ্ভুত এক টান লুকানো। ও হঠাৎ বলল, দুলাভাই, কাল তো সবাই ছিল, আজ যদি হতো শুধু তুমি আর আমি। আমার বুক ধরফর করে উঠল। আমি জোর করে হাসলাম, বললাম, এভাবে বলো না নীলা, কেউ শুনে ফেললে বিপদ হবে। নীলা আরেক পা এগিয়ে এসে ফিসফিস করে বলল, শুনলে শুনুক, আমি তো শুধু তোমার সাথে একটু খেলতে চাই। ওর কণ্ঠে ছিল শিহরণ মাখানো কোমলতা, আর চোখে স্পষ্ট রোমাঞ্চের ছায়া। আমি বাধা দিতে চাইছিলাম, কিন্তু নিজের ভেতরের এক অংশ যেন হেরে যাচ্ছিল ধীরে ধীরে। সেদিন বিকেলে রূপা আর শ্বশুর শাশুড়ি বাজারে গেল। বাড়ি প্রায় ফাঁকা। আমি উঠোনে বসে মোবাইলে কিছু দেখছিলাম।
হঠাৎ নীলা এসে বলল, চলো দুলাভাই, পুকুরে যাই। রোদ পড়েছে, জল এখন ঠান্ডা হবে। আমি প্রথমে অস্বস্তি নিয়ে না বলতে চাইছিলাম, কিন্তু ওর টানাপোড়েন ভরা দৃষ্টি দেখে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। পুকুর পাড়ে পৌঁছে নীলা আগে নামল জলে। চারপাশে কেউ নেই, শুধু ঝিরঝির বাতাস আর পাখির ডাক। আমি নামতেই নীলা হেসে বলল, আজকে তো কেউ নেই, চাইলে তুমি ভয় পেয়ে পালাতে পারবে না কি বলে হঠাৎ জলের ছিটা ছুঁড়ে মারল আমার মুখে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুমি খুব দুষ্টু নীলা। নীলা ধীরে ধীরে আমার কাছে ভেসে এল। ভিজে কাপড়ে ওর শরীর যেন পানির ফোঁটা গায়ে মিশে আলোর মতো ঝলমল করছিল। আমি একপাশে সরে যেতে চাইছিলাম, কিন্তু ও হঠাৎ আমার হাতটা ধরে ফেলল। ঠান্ডা পানির ভেতরেও সেই স্পর্শে আমার বুক কেঁপে উঠল। নীলা নিচু গলায় বলল, তুমি কি একবারও ভাবনি আমি তোমাকে অন্য চোখে দেখি? আমি চুপ। আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না, শুধু ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। নীলা ধীরে ধীরে আরও কাছে এসে দাঁড়াল, এতটাই কাছে যে ওর নিঃশ্বাস আমার গালে লাগছিল। চারপাশে গভীর নিস্তব্ধতা, শুধু আমাদের দুজনের হৃদস্পন্দনের শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি জোর করে চোখ ফিরিয়ে নিলাম। বললাম, নীলা, এসব ভুল। আমি তোমার দুলাভাই। নীলা মিষ্টি হেসে বলল, ভুল যদি এত সুন্দর হয় তবে কেন এড়িয়ে যাচ্ছ? বলে আমার হাতটা শক্ত করে ধরে জলের ভেতর টেনে নিল। হঠাৎ আমাদের দুজনের গা ঘেঁষাঘেঁষি লেগে গেল। আমি আটকে উঠলাম, কিন্তু নীলা চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেল ধীরে ধীরে। সেই মুহূর্তটা আমার কাছে ছিল ভীষণ রোমাঞ্চকর, ভীষণ অস্থির। ঠিক তখনই দূর থেকে কারো হাঁটার শব্দ শোনা গেল। আমরা তড়িঘড়ি করে আলাদা হয়ে গেলাম। নীলা নিচু গলায় বলল, আজ হয়তো হয়নি, কিন্তু একদিন আমরা লুকিয়ে থাকব না। ওর সেই প্রতিশ্রুতির মতো কথাগুলো আমার বুক কাঁপিয়ে তুলল। আমি সেদিন বুঝলাম, আমাদের মধ্যে যে স্রোত বইতে শুরু করেছে সেটা আর থামানো যাবে না। সেদিনের পুকুরঘাটের ঘটনার পর থেকে আমার ভেতরটা এলোমেলো হয়ে গেল। আমি যতবার নীলার চোখের দিকে তাকাই, ততবার মনে হয় ওর ভেতরে জমে থাকা অচেনা অনুভূতির স্রোত আমাকে ডেকে নিয়ে যাচ্ছে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করি, আমি তো ওর দুলাভাই, কিন্তু আমার ভেতরের অন্য এক আমি প্রতিদিন একটু একটু করে হেরে যাচ্ছে। রূপা কিছুই বুঝতে পারে না। ও নিশ্চিন্ত মনে সংসারের খুঁটিনাটি নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু নীলা যখনই আমার সামনে আসে, অদ্ভুতভাবে চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। একদিন সন্ধ্যায় সবাই বসে গল্প করছিল বারান্দায়। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, অন্ধকার নেমে এলো। সবাই মোমবাতি খুঁজতে ব্যস্ত, আর সেই সুযোগে নীলা আমার হাতটা চুপচাপ চেপে ধরল। আমি আটকে উঠলাম, কিন্তু হাত ছাড়াতে পারলাম না। অন্ধকারে সেই অচেনা উত্তাপ আমার বুকের ভেতর কেমন ঝড় তুলল। রাতের পরদিন দুপুরে রূপা বাজারে গেল শাশুড়িকে নিয়ে। বাড়িতে শুধু আমি আর নীলা। আমি ঘরে বসে মোবাইলে কিছু কাজ করছিলাম, তখন হঠাৎ দরজার পাশে দাঁড়িয়ে নীলা বলল, দুলাভাই, তোমার কি আমার সাথে একটু কথা আছে? আমি বিস্মিত হয়ে তাকালাম। বললাম, কথা? কি স্যার? নীলা ধীরে ধীরে ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিল। আমার বুক ধরফর করে উঠল। আমি দাঁড়িয়ে বললাম, দরজা কেন ভেজালে? নীলা হেসে বলল, তুমি ভয় পাচ্ছ নাকি? আমি কিছু বলতে পারলাম না। ও আমার সামনে এসে দাঁড়াল। ভেজা চুল কাঁধে ছড়িয়ে আছে, গায়ে হালকা সুগন্ধ, চোখে লাজুক অথচ দৃষ্টি। নীলা নিচু গলায় বলল, সেদিন পুকুরে তুমি যেটা বলেছিলে মনে আছে? তুমি বলেছিলে ভুল, কিন্তু আমি প্রতিদিন রাতে সেই ভুলটাকেই স্বপ্ন দেখি। তুমি কি একটুও ভাবো না আমার কথা? আমি নির্বাক হয়ে গেলাম। আমার শরীর গরম হয়ে উঠল, কিন্তু মুখ দিয়ে কথা বের হলো না। নীলা আরও কাছে এসে দাঁড়াল, আমার বুকে হাত রেখে বলল, তুমি আমার চোখের ভেতর একবার তাকাও, বুঝতে পারবে আমি কতটা সত্যি বলছি। আমি চোখ ফেরাতে পারলাম না। ওর চোখে অদ্ভুত টান ছিল। আমি বুঝতে পারছিলাম, আরেক সেকেন্ড দাঁড়িয়ে থাকলে আমি হয়তো সবকিছু ভেঙে ফেলব। হঠাৎ বাইরে কারো হাঁটার শব্দ শোনা গেল। আমরা দুজনেই চমকে সরে গেলাম। নীলা ফিসফিস করে বলল, আজ হয়নি, কিন্তু কোনো একদিন আমরা একে অপরের থেকে পালাতে পারব না। সেই কথাটা সারাদিন আমার কানে বাজতে থাকল। সন্ধ্যায় উঠোনে সবাই মিলে বসেছিল। রূপা রান্নাঘরে, শ্বশুর শাশুড়ি আড্ডায়। নীলা একপাশে বসেছিল, আর আমি দূর থেকে ওর দিকে তাকাচ্ছিলাম। আমাদের চোখ একবার মিলতেই বুক কেঁপে উঠল। ও চুপচাপ হাসল, যেন নিঃশব্দে আমাকে ডেকে নিচ্ছে। রাতে ঘুমানোর সময় রূপা ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। আমি বিছানায় শুয়ে এপাশোপাশ করতে লাগলাম। জানালার পাশে দাঁড়িয়ে হঠাৎ দেখি নীলা উঠোনে যাচ্ছে। কৌতূহল আমাকে পেয়ে বসল। আমি আস্তে করে বাইরে বের হলাম। নীলা পুকুর ঘাটে বসেছিল একা, চুল খোলা, গায়ে হালকা শাড়ি।
চাঁদের আলোয় ওকে স্বপ্নের মতো লাগছিল। আমি চুপচাপ এগিয়ে গেলাম। নীলা আমার দিকে তাকিয়ে আসতে বলল, তুমি এসেছ। আমি জানতাম। আমার বুক কাঁপছিল। আমি বললাম, নীলা, এভাবে আমাদের একসাথে আসা ঠিক না গিয়ে। নীলা মৃদু হেসে বলল, ঠিক না জেনেও তুমি তো এসেছ, কারণ তুমি চাও। আমি নির্বাক। সেই মুহূর্তে মনে হচ্ছিল চারপাশে আর কেউ নেই, শুধু আমরা দুজন আর নিস্তব্ধ রাত। হঠাৎ নীলা আমার হাত ধরল। ঠান্ডা চাঁদের আলোয় সেই স্পর্শ যেন আগুনের মতো জ্বলে উঠল। আমাদের চোখে চোখ আটকে গেল। আমার ভেতরে তীব্র টানাপোড়েন, একদিকে ভয়, অন্যদিকে এক অদম্য আকর্ষণ। নীলা ধীরে ধীরে কাছে এসে ফিসফিস করে বলল, একদিন এই নদীর জলের মতো আমরা দুজনও একে অপরের ভেতর ডুবে যাব। তখন কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমি আর কোনো উত্তর দিতে পারলাম না। শুধু নিস্তব্ধ রাতে দাঁড়িয়ে রইলাম, বুকের ভেতর তীব্র ঝড় বইতে লাগল। নীলার সেই ফিসফিস করা কথাগুলো আমার ভেতর আগুন জ্বালিয়ে দিয়েছিল। চাঁদের আলোয় ওর চোখের ঝিলিক, হাতের উষ্ণতা আর সেই অদ্ভুত প্রতিশ্রুতি আমার ঘুম কেড়ে নিল। সারারাত এপাশপাশ করলাম, কিন্তু ঘুম এলো না। রূপা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, অথচ আমার বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। পরের দিন সকালটা স্বাভাবিকভাবেই কাটল। সবাই মিলে নাশতা করছিল, কেউ কিছু বুঝতে পারেনি। কিন্তু আমার চোখ বারবার চলে যাচ্ছিল নীলার দিকে। ও যেন বুঝতে পারছিল আমি তাকাচ্ছি, কারণ মাঝে মাঝে চোখ মেলে তাকিয়ে হেসে দিচ্ছিল। সেই হাসির ভেতর ছিল অদ্ভুত ইঙ্গিত। দুপুরে সবাই বিশ্রামে গেল। রূপা শাশুড়িকে নিয়ে পাশের বাড়িতে গেল। বাড়ি প্রায় ফাঁকা। আমি বারান্দায় বসেছিলাম, হঠাৎ নীলা এসে দাঁড়াল সামনে। গায়ে হালকা রঙের জামা, ভেজা চুল এখনো কাঁধে লেপ্টে আছে। নীলা নিচু গলায় বলল, দুলাভাই চলুন, আজ পুকুরে একটু হাঁটাহাঁটি করি। আমি প্রথমে অস্বস্তি নিয়ে বললাম, না, কারো চোখে পড়লে সমস্যা হবে গু। নীলা হাসল, ভয় সবসময় তোমার, কিন্তু আমার? আমি তো ভয় পাই না। ওর দৃষ্টিতে এমন দ্বিধা ছিল যে আমার পক্ষে আর না বলা সম্ভব হল না। আমি চুপচাপ ওর সঙ্গে পুকুর ঘাটে গেলাম। চারপাশে নির্জনতা, শুধু হাওয়া আর পাখির ডাক। নীলা জলে নামল, হাত দিয়ে খেলাচ্ছলে ছিটা ছুঁড়ে আমার গায়ে মারল। আমি বললাম, আবার শুরু করলে? নীলা হেসে বলল, তুমি জানো আমি তোমাকে এভাবেই চাই। খেলতে খেলতে, কাছে আসতে আসতে। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। ও ধীরে ধীরে ভেসে এসে আমার খুব কাছে দাঁড়াল। আমাদের মাঝের দূরত্বটা একেবারে অদৃশ্য হয়ে গেল। ভিজে চুল কপালে নেমে এসেছিল, আমি হাত বাড়িয়ে সরিয়ে দিলাম। ও চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল ধীরে ধীরে। সেই মুহূর্তে চারপাশের সবকিছু থেমে গেল যেন। শুধু জলের মৃদু শব্দ আর আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। নীলা ফিসফিস করে বলল, তুমি জানো আমি স্বপ্ন দেখি, যেখানে তুমি শুধু আমার। বুদ্ধি নেই, কেউ নেই, শুধু তুমি আর আমি। আমার বুক ধকধক করতে লাগল। আমি বুঝতে পারছিলাম এই পথে এগোলে আর ফেরা হবে না। কিন্তু আমার ভেতরের তীব্র আকর্ষণ যেন আমাকে টেনে নিচ্ছিল ওর দিকে। আমি বললাম, নীলা, এটা ভুল। নীলা সঙ্গে সঙ্গে বলল, ভুল হলেও আমি এই ভুল চাই। আমাদের চোখে চোখ আটকে গেল। সময় যেন থমকে গেল। ঠিক তখনই দূর থেকে কারো হাঁটার শব্দ শোনা গেল। আমরা তড়িঘড়ি করে আলাদা হয়ে গেলাম। কয়েক মুহূর্তের ভেতর শ্বাস সামলালাম, যেন কিছুই হয়নি। শ্বশুর পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমি ভিতরে ভিতরে ভয়ে কেঁপে উঠলাম। মনে হচ্ছিল সবকিছু হয়তো এখনই ধরা পড়ে যাবে। কিন্তু নীলা একদম নির্ভার, ঠোঁটে হালকা হাসি। ও আমার কানে ফিসফিস করে বলল, ভয় পেও না দুলাভাই, আমরা খুব শিগগিরই এমন এক জায়গায় মিলব, যেখানে কেউ আমাদের থামাতে পারবে না। ওর কণ্ঠে ছিল অদ্ভুত সাহস আর দ্বিধা। আমি আর কিছু বললাম না, শুধু ওর দিকে তাকিয়ে রইলাম। সেই রাতে বিছানায় শুয়ে বারবার মনে হচ্ছিল নীলা যেন এক গভীর জাদু ছড়িয়ে দিয়েছে আমার চারপাশে। আমি যতই তা থেকে দূরে থাকতে চাই, ততই টেনে নিচ্ছে আমাকে। আমি জানতাম ঝুঁকি ভয়ঙ্কর, তবুও আমার বুকের ভেতরকার রোমাঞ্চ থামছিল না। সেই দিন পুকুর ঘাটের ঘটনার পর থেকে আমার ভেতরটা আরও অস্থির হয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম নীলার চোখের ভেতরকার সেই টান এড়িয়ে যাওয়া সম্ভব নয়। অথচ ভয়ও আমাকে কুরে কুরে খাচ্ছিল, যদি রূপা কিছু টের পায়, যদি পরিবার বুঝে ফেলে। কিন্তু নীলা যেন এসব ভয়কে পাত্তাই দিচ্ছিল না। পরের দিন বিকেলে বাড়িতে অনেক আত্মীয় স্বজন এলেন। উঠোনে ভীষণ ভিড়, হাসিঠাট্টা, আড্ডায় চারপাশ সরগরম। আমি আর চোখে বারবার নীলার দিকে তাকাচ্ছিলাম। ও
ও যেন ইচ্ছে করেই আমার চোখ খুঁজছিল। মাঝে মাঝে ঠোঁটে হালকা হাসি টেনে আমাকে অস্থির করে দিচ্ছিল। সন্ধ্যার দিকে সবাই উঠোনে বসে গান গাইছিল। রূপা পাশেই বসে আমার হাত ধরে রেখেছিল। অথচ আমার চোখ বারবার চলে যাচ্ছিল নীলার দিকে। ও একবার দৃষ্টি মেলাতেই বুক কেঁপে উঠল। মনে হচ্ছিল ভিড়ের মাঝেও আমরা দুজন আলাদা এক জগতে আটকে আছি। হঠাৎ নীলা উঠল, রান্নাঘরের দিকে গেল। কয়েক মুহূর্তের ভেতর আমিও ওর পিছু নিলাম, যদিও ভেতরে ভেতরে ভয় লাগছিল। রান্নাঘর তখন প্রায় খালি, শুধু এক কোণে লণ্ঠন জ্বলছিল। আমি ঢুকতেই নীলা চুপ করে দাঁড়াল, চোখে খেলে গেল অদ্ভুত ঝিলিক। আমি ফিসফিস করে বললাম, এভাবে ডাকছ কেন? নীলা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি আমার থেকে পালাতে চাও, কিন্তু পারছ? ওর কণ্ঠস্বর এতটাই নরম আর টানটান যে আমার বুক ধরফর করতে লাগল। আমি চারপাশে তাকালাম, বললাম, এভাবে দেখা ঠিক না। কেউ এসে পড়লে? নীলা হেসে বলল, তবুও এসেছ, কারণ তোমারও ইচ্ছে হয়েছে। আমাদের মাঝে নিস্তব্ধতা নেমে এলো। শুধু দূরে মানুষের হাসির শব্দ শোনা যাচ্ছিল। নীলা হঠাৎ আমার হাত ধরে ফেল। ঠান্ডা আঙুলের সেই স্পর্শে আমার বুক কেঁপে উঠল। ওর চোখে চোখ রাখতেই মনে হলো আমি যেন ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি এক গভীর অজানা স্রোতে। আমি বললাম, নীলা, দয়া করে, এটা বিপজ্জনক। নীলা খুব ধীরে বলল, বিপদ যদি এত মধুর হয় তবে আমি চাই প্রতিদিন। ওর কথা শুনে আমি নির্বাক হয়ে গেলাম। ঠিক তখনই বাইরে কারো কাশির শব্দ এলো। আমরা দুজনই চমকে সরে গেলাম। এক মুহূর্তে আমাদের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। রান্নাঘরের দিকে একজন আত্মীয় ঢুকতে যাচ্ছিল। নীলা তড়িঘড়ি করে হাঁটতে হাঁটতে সরে গেল পাশের দরজা দিয়ে। আমি দাঁড়িয়ে রইলাম, বুকের ভেতর ধকধক শব্দ হচ্ছিল। কোনোমতে স্বাভাবিক ভান করে আমি বের হয়ে এলাম। চারপাশের কেউ কিছু বুঝতে পারেনি, কিন্তু আমার মনে হচ্ছিল সবাই হয়তো সব জেনে ফেলেছে। সেদিন রাতে ঘুম হল না। রূপা নিশ্চিন্তে পাশে শুয়েছিল, আর আমি জানালার বাইরে তাকিয়ে থাকলাম। হঠাৎ দেখলাম উঠোনের অন্ধকারে নীলা দাঁড়িয়ে আছে। ওর মুখে চাঁদের আলো পড়েছে, চোখে রহস্যময় দৃষ্টি। কিছু না বলেই শুধু তাকিয়ে রইল আমার দিকে। আমি জানতাম ওর সেই দৃষ্টি একদিন আমাকে টেনে নিয়ে যাবে এমন এক পথে যেখান থেকে আর ফেরার সুযোগ থাকবে না। সেই রাতের পর থেকে আমি ভেতরে ভেতরে ভয়ে কাঁপছিলাম। জানতাম নীলা যদি এভাবে সাহসী হতে থাকে তাহলে একদিন না একদিন বিপদ হবেই। অথচ আশ্চর্যের বিষয়, ভয় যত বাড়ছিল ততই আমি ওর দিকে টান অনুভব করছিলাম। যেন প্রতিদিন একটু একটু করে ডুবে যাচ্ছিলাম এক অচেনা গভীরতায়। পরের দিন সকালে রূপা আমাকে নিয়ে বাজারে গেল। ফিরতে ফিরতে দেখি বাড়ির উঠোনে নীলা বসে আছে। আমাকে দেখেই ওর ঠোঁটে খেলে গেল সেই পরিচিত দুষ্টু হাসি। রূপার চোখের আড়ালে আমায় একবার তাকাল, আর আমার বুকের ভেতর অদ্ভুত কাঁপন উঠল। আমি মাথা নিচু করে ভেতরে ঢুকে গেলাম। বিকেলে রূপা শাশুড়ির সঙ্গে রান্নাঘরে ছিল। আমি বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলাম। হঠাৎ নীলা এসে দাঁড়াল, এক হাতে পানির কলসি। আমাকে দেখে বলল, দুলাভাই, একটু সাহায্য করবেন? কলসিটা খুব ভারী। আমি প্রথমে কিছু বললাম না, কিন্তু রূপা ভেতরে ব্যস্ত ভেবে শেষে উঠে গেলাম। নীলা কলসির ভেতর হাত ঢুকিয়ে দেখাচ্ছিল। আসলে ওর কোনো সাহায্যের দরকারই ছিল না। আমি কাছে যেতেই ও আস্তে করে ফিসফিস করল, আজ সারাদিন তোমার জন্য অপেক্ষা করেছি। আমি চমকে তাকালাম, এভাবে বলো না, কেউ শুনে ফেললে। নীলা চোখে চোখ রেখে মৃদু হেসে বলল, তুমি ভয় পেতে থাকো, আমি তো আর থামব না। ঠিক তখনই রূপা রান্নাঘর থেকে ডাক দিল, রায়হান, একবার আসবে? আমি আতকে উঠে সরে এলাম। কিন্তু সেই মুহূর্তের ভেতরেই নীলা হঠাৎ আমার আঙুল চেপে ধরেছিল। অল্পক্ষণের জন্য হলেও বুকের ভেতর কেমন আগুন লেগে গেল। রাতে সবাই খাওয়া দাওয়া শেষে ঘরে গেল। রূপা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ দরজার বাইরে চাপা শব্দ পেলাম। কৌতূহল আমাকে টেনে নিল। বাইরে বের হতেই দেখি নীলা দাঁড়িয়ে আছে, হাতে একটা লণ্ঠন, চোখে অদ্ভুত দীপ্তি। আমি অবাক হয়ে বললাম, এই রাতে তুমি এখানে কেন? নীলা ফিসফিস করে বলল, কারণ আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারি না। আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, নীলা, দয়া করে এভাবে করো না গিয়ে। নীলা এগিয়ে এসে আমার হাত ধরে বলল, তুমি যতই আমাকে এড়িয়ে যাও, আমি ততই তোমার দিকে টান অনুভব করি। আজ যদি বুদ্ধি পাশেই থাকে তাতেও আমার কিছু যায় আসে না। ওর সাহসী কথায় আমি নির্বাক হয়ে গেলাম। এমন সময় হঠাৎ ভেতর থেকে রূপার কণ্ঠ ভেসে এলো, রায়হান, কোথায় গেলে? আমার মাথা ঘুরে গেল। আমি তড়িঘড়ি করে নীলাকে সরতে বললাম, কিন্তু নীলা একদম নিশ্চিন্ত, ঠোঁটে হালকা হাসি।
ফিসফিস করে বলল, একদিন তোমাকে এমন অবস্থায় ফেলে দেব যেখান থেকে পালানোর কোনো পথ থাকবে না। আমি দ্রুত ঘরে ঢুকে গেলাম, ভেতরে ভেতরে শিউরে উঠছিলাম। রূপা তখনও আধঘুমে ছিল, তাই কিছু বুঝল না। কিন্তু আমার বুক ধরফর করছিল। নীলার সাহস এখন সীমা ছাড়াচ্ছে, আর আমি চাই বা না চাই সেই স্রোতের ভেতরেই ভেসে যাচ্ছি। সেদিন রাতে বুঝলাম আরেকটু হলেই সবকিছু ফাঁস হয়ে যেত। তবুও আমার ভেতরের গোপন রোমাঞ্চ আমাকে আঁকড়ে ধরছিল। আমি জানতাম সামনে আরও ঝুঁকি অপেক্ষা করছে। সেদিন রাতে নীলার সেই কথাগুলো আমাকে সারারাত তাড়িয়ে বেড়াল। একদিন তোমাকে এমন অবস্থায় ফেলে দেব যেখান থেকে পালানোর কোনো পথ থাকবে না। গিয়ে আমি জানতাম ও যা বলে তা করেও দেখায়। তাই ভেতরে ভেতরে ভয়ের সঙ্গে সঙ্গে এক অদ্ভুত শিহরণ কাজ করছিল। পরের দিন বিকেলে রূপা বলল, আজ আমরা সবাই মিলে উঠোনে বসে গল্প করব। আবহাওয়া ভালো, সবাই থাকবে একসাথে। কথামতো সন্ধ্যায় সবাই উঠোনে জড়ো হলো। আলো ঝলমলে পরিবেশ, হাসিঠাট্টা, গল্পের ফাঁকে ফাঁকে আড্ডা। আমি রূপার পাশে বসেছিলাম, কিন্তু চোখের কোণে বারবার খেয়াল করছিলাম নীলা আমার দিকে তাকাচ্ছে। ওর চোখে যেন লুকানো দুষ্টুমি, ঠোঁটে হালকা হাসি। কিছুক্ষণ পর রূপা বলল, রায়হান, তোমার পায়ের কাছে মশা অনেক, একটু সরো। আমি আস্তে সরে বসতেই দেখি নীলা ফাঁক গলে একেবারে আমার পাশে এসে বসল। চারপাশে এত মানুষ, কেউ কিছু টের পায়নি, কিন্তু আমার বুক কেঁপে উঠল। নীলা ফিসফিস করে বলল, দেখছো দুলাভাই, আমি তোমার পাশ ছাড়া থাকতে পারি না। আমি অবাক হয়ে তাকালাম, বললাম, চুপ করো, সবাই আছে। নীলা হালকা হেসে হাত দিয়ে আমার আঙুল ছুঁয়ে দিল। বীরের মাঝে অল্পক্ষণের জন্য হলেও সেই স্পর্শে আমার শরীর কেঁপে উঠল। রূপা তখন পাশেই বসে গল্প করছিল। হঠাৎ ওর চোখ আমার দিকে পড়তেই আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম। রূপা কিছু বুঝল না, কিন্তু আমার মনে হলো সবকিছু হয়তো ওর চোখ এড়ায়নি। আমি ঘেমে উঠলাম। কয়েক মিনিট পর নীলা আরও সাহসী হয়ে উঠল। হঠাৎ ঝুঁকে এসে বলল, দুলাভাই, তোমার জামায় কিছু পড়ে আছে। আমি সরিয়ে দিই বলে আস্তে করে আমার কাঁধে হাত রাখল। চারপাশে আলোধারী, তাই সবাই ভাবল ও স্বাভাবিক কিছু করছে। কিন্তু আমি বুঝতে পারছিলাম ও ইচ্ছে করেই এটা করছে। রূপা একবার তাকাল, কিন্তু কিছু বলল না। আমি ভেতরে ভেতরে আতঙ্কে কুঁকড়ে গেলাম। এরপর সবাই রাতের খাবারের জন্য ভেতরে চলে গেল। আমি উঠে দাঁড়াতেই নীলা আমার কানে খুব আস্তে ফিসফিস করে বলল, দেখলে, আমি চাইলে তোমার বুদ্ধির সামনেই তোমার কাছাকাছি আসতে পারি, আর তুমি কিছুই করতে পারো না। আমার বুক কেঁপে উঠল। আমি কিছু বলতে পারলাম না, শুধু দ্রুত সরে গেলাম। কিন্তু ভেতরে ভেতরে বুঝলাম নীলার খেলা এখন আরও ভয়ঙ্কর হচ্ছে। রাতে খাবার শেষে সবাই ঘুমাতে গেল। রূপা ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। আমি চুপচাপ জানালার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ বাইরে থেকে পায়ের শব্দ পেলাম। জানালা খুলতেই দেখি নীলা দাঁড়িয়ে আছে, ঠোঁটে দুষ্টু হাসি। ও আস্তে বলল, আজ বুদির সামনেই আমি তোমার পাশে ছিলাম। তুমি ভয় পেলে, কিন্তু আমি একটুও ভয় পাইনি। তুমি কি বুঝতে পারছো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি নির্বাক দাঁড়িয়ে রইলাম। ভেতরে ভেতরে ভয় হচ্ছিল রূপা যদি হঠাৎ জেগে ওঠে, কিন্তু একই সাথে বুকের ভেতর অদ্ভুত এক রোমাঞ্চ জমে উঠছিল। মনে হচ্ছিল আমি এক এমন ফাঁদে আটকে গেছি যেখান থেকে আর বের হওয়া সম্ভব নয়।